নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। পশ্চিমবঙ্গে একটা করে ধর্ষণের ঘটনা ঘটে, আর মাননীয়া মমতা ব্যানার্জি একটা একটা করে তার বিখ্যাত উক্তি ঝাড়েন। পার্ক স্ট্রিট ও কামধুনির ধর্ষণকাণ্ডে আমরা শুনেছিলাম শরীর থাকলে একটু আধটু ধর্ষণ হতে পারে। আবার নদিয়ার হাঁসখালির ধর্ষণকাণ্ডে মমতা ব্যানার্জির বিখ্যাত উক্তি, সেই লাভ অ্যাফেয়ার্স, প্রেগনেন্ট লেডি শুনেছিলাম। এখন আবার কসবা ল কলেজ ছাত্রী গণধর্ষণ কাণ্ডে শুনছি বিখ্যাত সব উক্তি, লাভ বাইট। ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করতে গিয়ে ধর্ষক মনোজিৎ মিশ্র মেয়েটির শরীর ও গলায় কামড়ে দিয়েছে, এটাই নাকি লাভ বাইট। শোনা যায় এই মনোজিৎ মিশ্র নাকি সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের ভাইপো। তার তৃণমূলে ভাইপো কালচার বেশ ভালোই জমেছে। যেমন মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, তেমনি সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্রের ভাইপো মনোজিৎ মিশ্র। এমন কোনো নেশা নেই যা মনোজিৎ মিশ্র করে না। নেশা করলে মনোজিৎ মিশ্র মানুষ থাকে না, জানোয়ার হয়ে যায়। তখন তার কাণ্ডজ্ঞান থাকে না, তখন তার চাই 4-5টি করে নতুন নতুন নারী, ঠিক ডক্টর সঞ্জীব ঘোষের মতো। কালীঘাটের এক বিখ্যাত ভাইপো ডনের ছত্রছায়ায় কসবা ল কলেজে আরেক বিখ্যাত ডন মনোজিৎ মিশ্রের উত্থান। তিনি কসবা ল কলেজ থেকে আইন পাশ করে আলিপুর বারে নাম লিখিয়েছিলেন, কিন্তু কখনো প্র্যাকটিসের জন্য কোর্টে যাননি। কসবা ল কলেজেই তার ধ্যান, জ্ঞান ও কর্মক্ষেত্র। তিনি কসবা ল কলেজের মায়া ছাড়তে পারেননি, আর ছাড়বেনই বা কী করে? সেখানে তো বড় মধু, মাথা পিছু 2 লাখ করে টাকা তোলা আর কলেজে আসা নতুন নতুন মেয়েদেরকে ভোগ করা, এ কি আর ছাড়া যায়? যত দিন যাচ্ছে মনোজিৎ মিশ্র সম্পর্কে নতুন নতুন তথ্য উন্মোচিত হচ্ছে। তৃণমূলের দয়ায় তিনি ওই কলেজেরই ক্যাজুয়াল স্টাফ হিসেবে যোগদান করেন। গাড়িতে যেতে যেতে তিনি এক সিনিয়র দিদিকে ধর্ষণ করেছিলেন। এবার আসুন মনোজিৎ মিশ্র দ্বারা ধর্ষিতা আরেকটি মেয়ের বক্তব্য শুনে আসি। শুরু হয় যখন 5:30 পৌনে 6টা নাগাদ আমরা উপরে চলে আসি। যাদের যাদের মদ খাওয়া হচ্ছে তারা নিচেই ছিল, বাকিরা যারা উপরে চলে আসি আমরা রুমের মধ্যে। তো মেয়েদের রুমের মধ্যে আমি থাকি। এবার অনেকজনই তখন চলে এসেছিল, ছেলে মেয়েরা সবাই এক রুমে বসে গান বাজনা হচ্ছে, তো ওখানে উনো ঠুনো খেলা হচ্ছে, তো নর্মাল একটা পরিবেশ। মনোজিৎ তখন নিচে মদ খাচ্ছিল, তিনি ছিলেনই না। হঠাৎ করে আমার বাবার একটা কল আসে। যেহেতু ওই রুমের মধ্যে এত শোর সারাবা হচ্ছিল, তা আমি যার জন্য কেওসটা অ্যাভয়েড করার জন্য আমি বাইরে বেরিয়ে আসি করিডোরের মধ্যে। করিডোরে এসে আমি দেখতে পাই যে অন্য যে রুমটা, যেটা ছেলেদের রুম প্রিভিয়াসলি ছিল, ওটা খালি ছিল পুরোপুরি। আর অন্ধকারও ঘনিয়ে এসেছিল, কেন কি মানে ওই শীতের দিন, তো 5:30 পৌনে 6টা মানেই হচ্ছে ঘটঘটে অন্ধকার। তো আমি ব্যালকনিতে গিয়ে, আর ওই রুমটার মধ্যেই, ছেলেদের রুমটার মধ্যেই একটা অ্যাটাচ বড় ব্যালকনি ছিল। তো ওই আমি ব্যালকনিতে গিয়ে বাবার সাথে কথা বলতে চাই। এবার 5-7 মিনিট আমি কথা বলার পরে যখন ফোনটা রাখি, আর টাইমটা নোট করবেন, আমি 5:30 পৌনে 6টা নাগাদ ওই রুমটায় যাই। আচ্ছা। এবার আমি রুমটা যাওয়ার পরে হঠাৎ করে বাবার সাথে ফোন রাখার ঠিক পরপরই আমি পিছন থেকে দরজা বন্ধ হওয়ার আওয়াজ, আমি পিছনে ঘুরে দেখলাম যে ওটা মনোজিৎ ছিল। আর তার মুখ চোখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে তিনি মারাত্মক ভাবে ড্রাঙ্ক। ওনার চোখ লাল, আর শুধু ড্রিঙ্কই করছিলেন না, গাঁজাও ফুঁকছিলেন, আমরা গন্ধও পেয়েছি। তো সেগুলো সব আমি এটুকু জানতে পারি যে সে নেশার মধ্যে তুল তখন। তো আমার মনে হয়নি যে সেই রুমের মধ্যে আমার সাথে তার একা থাকা উচিত। আমি তখন নর্মাল একটা ওয়েতেই তাকে বলি যে দাদা রুমটা লক করো না, বেরোবো। তো বাবার সাথে কথা বলতে এসেছেন, তো আমি বেরোবো, রুমটা লক করো না। তো মনোজিৎ তখন আমার দিকে একটা বিকৃত টাইপের হাসি দিয়ে ও আমার দিকে তাকাতে থাকে। আর শুধু নর্মালি আগায় না, সে যে হোয়াইট কালার শার্টটা পরেছিল সেটার বাটন খুলতে 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 আগাতে থাকে। আচ্ছা। এবার আমি আমার জায়গায় যে কোনো একটা মেয়ে হলে পরেও তার সিক্স সেন্সের মধ্যে কাজ করবে যে এটা কিছু একটা খারাপ হতে চলেছে।
রাইট। তো আমি তখনই তার গায়ের পাশটা এড়িয়ে আমি ব্যালকনির থেকে, দরজাটা ঠিক মনোজিতের পিছনে ছিল, আমি যখন দরজার ছিটকিনিটা খুলতে যাই তখন আমি নোটিস করি যে আমার যে হাইটের থেকে দরজার ছিটকিনিটা তখনও 1 ফুট উপরে। আচ্ছা। তো আমাকে যদি দরজার ছিটকিনি খুলতে হতো মনোজিৎ দাঁড়িয়ে আমাকে হেল্পটা নিতে হবে, কেন কি ওই রুমের মধ্যে অন্য কেউ নেই, হুম আর হুম না হলে আমাকে ঝাঁপিয়ে বা লাফিয়ে খুলতে হবে। আমি একবার তাও শেষ প্রচেষ্টা করি যে দাদা ছিটকিনিটা একটু খুলে দেবে বলার আগেও মুখটা আমার বন্ধ করে আমাকে চুলের মুঠি টানতে টানতে ঘেঁষটাতে আমাকে ব্যালকনিতে নিয়ে যাওয়া হয়। আচ্ছা। আর ব্যালকনির মধ্যে নিয়ে যাওয়ার পরে সে আমাকে ঘেঁষায় যখন নিয়ে যাচ্ছিল তখন সে একটা খুব বিকৃত মদ খাওয়া গলায় একটা চিৎকার করে করে বলতে শুরু করলো যে যখন রুম থেকে বেরোতে দেবো তখন না বেরোবি, এখন তোর সাথে আমার কাজ আছে, এখানে দাঁড়া। হুম হুম এবার যখন আমি ব্যালকনিতে চলে যাই, ব্যালকনিতে গিয়ে আমি ওখান থেকে বেরোনোর চেষ্টা করি, অবভিয়াসলি একটা মেয়ে তখন হাত পা ছুড়বে, নিজেকে বাঁচিয়ে বেরোনোর চেষ্টা করবে, কিন্তু সেটা আমাকে উপায় দেওয়াই হয়নি। কেন কি সে মদ খাওয়া হলে পরেও একটা ছেলের গায়ের জোর যদি সে পুরোদমে লাগায়, একটা মেয়ে হুম হাজার ওখান থেকে বাঁচানোর চেষ্টা করুক, মোস্ট অফ দ্য গার্লস কান ডু দ্যাট। হুম তো আমিও সেটা পারছিলাম না, হাতটা ছাড়ানোর চেষ্টা করছিলাম, তিনি কিছুতেই ছাড়তে দিচ্ছিলেন না। আমি যখন বারে বারে নড়তে শুরু করি তিনি আমাকে গালের মধ্যে ঠাস ঠাস করে 2টো থাপ্পড় মারেন, যেটা আমার গালে আর কানে 2 জায়গাতেই লাগে। হুম আর আমার হাতের মধ্যে যে ফোনটা ধরা ছিল তিনি সেটাও ছিনিয়ে ফোনটাকে উল্টো দিকে ফেলে দেন। ডিসপ্লে স্ক্রিনটা আমি ক্র্যাক হতে দেখি, তো ফোনটা সুইচ অফ হতেও দেখি, তো আমি কোনোভাবে ফোনের মধ্যেও যে কেউ ফোন আসলে বা ফোনটা আমার কোনো রকম সম্বল ওটা হারিয়ে যায় ওই সময়টা। তারপরে ওই রুমটার মধ্যে ওই ব্যালকনির মধ্যে, আর তিনি একবার চেক করে নিয়েছেন যে বাইরে কেউ তাকে দেখতে পাবে কিনা, কেন কি ব্যালকনি অবভিয়াসলি ওপেন একটা এরিয়া, তো বাইরে থেকে কেউ যাতে না থাকে, কিন্তু আমি যেটুকু দেখতে পেলাম যে বাইরেও কেউ ছিল না। আর অন্য রুমের মধ্যে, যেই রুমটার মধ্যে মেয়ে ছেলেরা ছিল, ওই রুমের মধ্যে মনোজিৎ ইচ্ছে করে একটা স্পিকার লাগিয়ে এসেছিল, বড় যে JBL মানে সাউন্ড বক্স গুলো হয়, স্পিকার বললেও ভুল হবে, ওই বক্স গুলো রিমোট কন্ট্রোল ছিল। তো ওই রিমোটটা দিয়ে তিনি বক্সের সাউন্ডটা ফুল স্পিডে বাড়িয়ে দিয়ে এসেছিলেন। আচ্ছা। আর রুমগুলো যেহেতু বড় ছিল, অল্প একটু সাউন্ডের মধ্যেও রুমের মধ্যে যা একো হবে, আমি তখন হাজার চিল্লাই হাজার কসকসাই, কিন্তু অন্য রুমের থেকে কারো শোনা বা ইভেন কি আওৎকার শোনা যাওয়া ওটা পসিবলই না। তখন ওই রুমের মধ্যে আমি এক্স্যাক্টলি টাইম বলতে গেলে আপনাকে 35 থেকে 37 মিনিট আমি ওই রুমের মধ্যে বন্ধ থাকি ব্যালকনিটার মধ্যে। আর আচ্ছা। যা ঘটনা ঘটে সে 35 থেকে 37 মিনিটের মধ্যেই ঘটে। সে প্রথমে হাত দুটোকে বেঁধে ও গলার মধ্যে আমার কানের ঠিক নিচে মারাত্মক জোরে কামড় দিতে শুরু করলো, একবার না একাধিকবার। করতে করতে আমি হাত পা যখন ছাড়ানোর চেষ্টা করছিলাম, হাতের মধ্যে তিনি হাঁটু দিয়ে খুব বাজেভাবে মারেন। তারপরে যখন আমি ব্যালকনির মধ্যে স্ল্যাবের মধ্যে বসেছিলাম, ওই সময়টা হচ্ছে তিনি জিন্সের যে আমার বেল্টটা ছিল, ওই বেল্টটা ইলাস্টিকের বেল্ট ছিল, তো তিনি যখন হাতের জোর লাগান ইলাস্টিকের বেল্টটা খুলে দেন, মানে ছিঁড়ে দেন, খুলে দেওয়া বলতেও ভুল হবে, ছিঁড়ে দেওয়া হয়। সেটার জন্য প্যান্টের যে খোলার অ্যাক্সেসটা তাদের কাছে অনেকটা ইজি হয়ে যায়। তো তারপরে যখন আমি ওই রুম থেকে আবার বেরোতে চেষ্টা করি, তখন সে আমাকে প্যান্টটা খোলার চেষ্টা করতে করতে সে বিচ্ছিরি একটা হাসি দিতে দিতে শুরু করে বলতে যে তুই যে এত মারামারি ধস্তাধস্তি করছিস, আমাকে তোকে একবার ছুতে দে, যদি ছুতে দিস তাহলে আমি কালীঘাটে, তুই জানিস না আমি কে, কালীঘাটের মধ্যে 10 বিঘা আমার জমি আছে, আমি তোকে সেই জমির মালকিন বানাবো। তুই যদি চাস আজকে রাতের মধ্যে ডকুমেন্টস এর মধ্যে তোর সই করলে পরে ওই জমির মালকিন তুই হবি। আমার একটা 7 বছরের সম্পর্ক আছে, আর আরেকবার বলে দিচ্ছি ওই সময়টা পর্যন্ত বা ওই মুহূর্ত পর্যন্ত আমি তার সারনেমটাও জানতাম না। তখন আমি চিল্লাতে শুরু করি, তার একটা কথা আমাকে অনেকবার করে কানের সামনে এসে চিল্লাতে থাকে, মন ফর মি, মন লাউডার ফর মি। ওকে। তো তারপরে জিন্সের প্যান্ট ধরে টানা হেচড়া, ওটা সে খুলতে পারেনি বলে তার রাগ। তারপরে সে টপটা ছিঁড়তে চেষ্টা করে, টপটা ছিঁড়তে পারেনি, কিন্তু আবার ইনারওয়্যারটা অলরেডি তখন যে ছিঁড়ে দিয়েছিল। তো একটা মেয়ের বডির মধ্যে যে একটা লাশ সম্বল থাকবে, যে তার ইনারওয়্যার বা তার ইনার গার্মেন্টস কিছুই আর বাকি ছিল না। তো আমি অলরেডি গেস করে নিতে পেরেছিলাম যে এটা কোন দিকে আগাতে পারে। যত সম্ভব বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি একবার মাথার চুল ধরে টানছেন, তিনি কানের সামনে আঘাত দিচ্ছেন, তিনি বুকের উপরে কামড়াচ্ছেন, পরেরদিন পর্যন্ত সেই দাগগুলো। কলেজের নাম করে মনোজিৎ মিশ্রের নিজের উদ্যোগে বজবজে একটি টুরিস্ট স্পটে
পিকনিকের আয়োজন করে। সেখানে মনোজিৎ মিশ্র কিভাবে একটি মেয়েকে রেপ করে তার বর্ণনা মেয়েটির মুখ থেকেই শুনলেন। অজাতক বাংলার অন্তর্তদন্তে বিষয়টি উঠে এসেছে। মনোজিৎ মিশ্র মেয়েটির অন্তর্বাস খুলে কামড়ে ক্ষতবিক্ষত করে ধর্ষণ করে। আসুন আরেকটি ঘটনায়। ঘটনাটি ঘটেছিল 7 বছর আগে 2018 সালে। সাউথ ক্যালকাটা ল কলেজ অর্থাৎ কসবা ল কলেজের প্রিন্সিপাল দেবাশিস চ্যাটার্জি মনোজিৎ মিশ্রকে কলেজ থেকে বহিষ্কার করেন। ফলে কলেজ ভাঙচুর থেকে শুরু করে প্রিন্সিপালকে পেটানো সব কিছুই করেছে এই মনোজিৎ মিশ্র। পুলিশ কোনো সাহায্য করেনি কোনো অজ্ঞাত কারণে। তার পরেই প্রিন্সিপাল দেবাশিস চ্যাটার্জি দুর্ঘটনায় মারা যান। এটা নিছক দুর্ঘটনা না পরিকল্পিত খুন তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রয়াত দেবাশিস চ্যাটার্জির স্ত্রী নবনীতা চ্যাটার্জি। আসুন নবনীতা চ্যাটার্জির বক্তব্যটি শুনে আসি। সময় ওকে কলেজ থেকে রাস্ট্রিকেট করা হয়েছিল। পরদিন কলেজে ভাঙচুর চালানো, প্রিন্সিপালের ঘরে ভাঙচুর চালানো, এমন ঘটনা ঘটেছিল যে ও আগুন লাগিয়ে দিতে গেছিল কলেজ বিল্ডিং করা, প্রিন্সিপালের ঘরে ঢুকে চেয়ার টেবিল ভাঙচুর করা, সমস্ত কিছুর সঙ্গেই ও যুক্ত ছিল বরাবর এবং সব কিছুতেই ও নেতৃত্ব দিক। এত মানসিক নির্যাতনের শিকার হয়েছেন, মানে উনি রীতিমতো আতঙ্কিত থাকতেন। মানে বলতেন যে আমার পরের দিন কলেজে গিয়ে আমি কি ফেস করতে হবে, মনোজিৎ কি করবে, কি ঘটাবে, আমাকে গিয়ে কলেজে কি দেখতে হবে। একাধিকবার এফআইআর করা হয়েছিল কলেজের তরফ থেকে। পুলিশ প্রশাসন এবং কলেজ প্রশাসনও যদি শক্ত হাতে রাশটা টানতে পারত উনি চলে যাওয়ার পরে, আজকের এই দিন দেখতে হতো না। ও ইন্ডিভিজুয়ালি এগুলো করতো, কলেজের তৎকালীন কিছু ছাত্রর সঙ্গে ছিল, মানে মেধা বহির্ভূতভাবে ভর্তি করানো যায় এই চাপটা দেওয়া হতো এবং সেটা প্রিন্সিপাল রাজি হতেন না, তখনই ভাঙচুর। ফোনে সৌজন্যে আর বাংলা। প্রশ্ন, কার অঙ্গুলি হেলনে পুলিশ নিষ্ক্রিয় থেকেছে? দর্শক এবার বুঝুন কার আশীর্বাদে মনোজিৎ মিশ্রদের মতো গুন্ডাদের এত বারবারন্ত হয়েছিল। তৃতীয়ত আসুন এবি আনন্দের সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়ের ধারাভাষ্যটি শুনে আসি। মনোজিৎ মিশ্রের নামে মারাত্মক 10টি কেস চলছে। 3বার জেল হাজতে ছিল, তাকে সারা জীবন জেলে থাকার কথা। কার আশীর্বাদে প্রতিবারই এক অজ্ঞাত কারণে অতি অল্প দিনের মধ্যেই জামিন পেয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের প্রশাসনের প্রশাসনিক স্তরের আশীর্বাদ না থাকলে এটা কখনোই সম্ভব হতো না। তাহলে বোঝাই যাচ্ছে মনোজিৎ মিশ্রের মাথায় কার আশীর্বাদে হাত ছিল। এরকম অসংখ্য উদাহরণ পশ্চিমবঙ্গের কলেজে কলেজে ছড়িয়ে আছে। এর নাম ওই তৃণমূল। আসুন শুনে আসি। ভাবুন, একটার পর একটা ফৌজদারি অপরাধ, 10টা পুরনো মামলা এখনো চলছে, 3বার গ্রেফতার, দ্রুত জামিন। কি নেই ওই 10টা কেসে? মারপিট, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, সরকারি সম্পত্তি নষ্ট, শ্লীলতাহানি, পুলিশকে মার, কি নয়? সত্য সেলুকাস, কি বিচিত্র এ রাজ্য। যার পাকাপাকিভাবে জেলে থাকার কথা সে হয়ে গেল বিরাট ছাত্রনেতা। এমনকি এত অসংখ্য সাধারণ তৃণমূল কর্মীর মধ্যে মনোজিৎই আইন কলেজের অস্থায়ী চাকরিটা পেয়ে গেল। মনোজিৎ মিশ্র, এই মনোজিৎ বা ম্যাঙ্গো একটা মডেল, মনোজিৎ মডেল। শিক্ষাক্ষেত্রে রাজ্যজোড়া পচা আমের মডেল। হ্যাঁ, মনোজিৎ মিশ্র শুধু সাউথ ক্যালকাটা ল কলেজের, কিন্তু মনোজিৎ মডেল ছড়িয়ে আছে কলেজে কলেজে। আসলে এই মডেলের শেকড়টা গভীরে, অর্থনীতিতে। সম্মানিত দর্শক, পশ্চিমবঙ্গে সিদ্ধার্থ শঙ্কর রায়ের 71 থেকে 77 সাল পর্যন্ত রাজত্বকাল লক্ষ্য করুন। খুব অল্প সংখ্যক লোকই পাওয়া যাবে সিদ্ধার্থ শঙ্কর রায় পশ্চিমবঙ্গবাসীর উপর সন্ত্রাসের কি স্টিম রোলার চালিয়েছিল। যারা ভুক্তভোগী তারাই একমাত্র মনে রেখেছে বা দেখেছে। 71-77 সালের সন্ত্রাসের কুশীলবরা তৃণমূলের ছত্রছায়ায় একত্রিত হয়েছে। ফলে মনোজিৎ মিশ্র, ডক্টর সঞ্জীব ঘোষদের মতো গুন্ডা বদমাইশদের সমাজে উত্থান তো ঘটবেই। এদের মক্ষীরানী শ্রীমতী মমতা ব্যানার্জি। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে।
উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন যাতে সকলেই দেখতে পারেন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। পর্বটি শেষ করলাম তৃণমূল নেত্রী রাজন্না হালদারের বক্তব্য দিয়ে। আমার এআই করা নুড ছবি তৃণমূল ছাত্র পরিষদেরই কিছু এরকম দাদারা তাদের জুনিয়রদের দেখাতো। এটা আমি হয়তো তোমার চ্যানেল প্রথমবার বলছি। আমি কিন্তু কোনোদিন অভিযোগ করিনি। কেন করবো অভিযোগ? আমি হেরে গেছিলাম, আমি একা দাঁড়িয়েছিলাম, আমি একা ঘরের মধ্যে বসে কেঁদেছি, কিন্তু পরের দিন আমি গিয়ে আবার সম্মুখীন হয়েছি এরকম বিভিন্ন দাদাদের। জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো, এরা দেখলি তোদের উঠতি নেত্রী, দেখলি। জুনিয়ররা বলেছে, আমাকে কেউ বলেনি, কোনোদিন বলেনি, প্রান্তিককে বলেছে।